নজর রাখবো পরের খবরে। ওয়াকফ আইন নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। ওয়াকফ সংশোধনী বিল সংসদীয় রীতির পরিপন্থী। পিটিশনে উল্লেখ, তৃণমূল সাংসদের ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে 12টিরও বেশি মামলা। ওয়াকফ আইনের ভবিষ্যৎ তাহলে কোন পথে, সেই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে। কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলো সবই সাংবিধানিক বিষয়গুলিকে কেন্দ্র করে। বিভিন্ন রাজনৈতিক দল যে মামলা দায়ের করেছে তাতে বিশেষ করে সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। কিন্তু মহুয়া মৈত্রের করা মামলাটি সম্পূর্ণ অন্যান্য মামলার থেকে ভিন্ন। এটি সম্পূর্ণভাবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছ যে পদ্ধতি, যে প্রক্রিয়াতে এই বিল সংশোধন হয়েছে সেই বিষয়টিকেই কিন্তু চ্যালেঞ্জ জানানো হয়েছে। এই মহুয়া মৈত্রের করা মামলায় তার দাবি হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যে রিপোর্টের ভিত্তিতে এই বিল সংশোধন করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক এবং তার সংসদীয় রীতি মেনে করা হয়নি, সংসদীয় রীতির পরিপন্থী বলে তিনি দাবি করেছেন। তার মূল বক্তব্য হচ্ছে যে 28 তারিখে এই সংসদীয় কমিটির যে সমস্ত সদস্য তাদের কাছে বিরোধী সদস্যদের কাছে এই বিলের একটি খসড়া দেওয়া হয় এবং 29 তারিখেই দেখা যায় যে এই বিলটি সংশোধনী আনা হয়েছে। অর্থাৎ একদিনের মধ্যে বিরোধী যে সদস্যরা তাদেরকে এই বিল পড়ে সংশোধন করাটা সম্ভব ছিল না সঠিকভাবে। দ্বিতীয়ত তার অভিযোগ হচ্ছে যে এই সংশোধনী বিলে বিরোধীদের পক্ষ থেকে যে বিষয়গুলিকে কারেকশন করে অর্থাৎ সংশোধন করে সেই সংসদীয় কমিটির কাছে পেশ করা হয়েছিল, বিরোধী সদস্যরা যে বিষয়গুলি তুলে ধরেছিলেন যা নাকি এই ওয়াকফের সংশোধনী বিলের পরিপন্থী এবং সেই বিষয়গুলিকে কারেকশন করার প্রয়োজন ছিল, দেখা গেছে যখন সংশোধন হয়েছে তখন সেই সংশোধনী বিলে বিরোধীদের সদস্যদের দেওয়া সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই সংশোধন থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সেগুলো যদি থাকতো তাহলে এই সংশোধনী বিলের যৌক্তিকতা অনেক বৃদ্ধি পেত। তৃতীয়ত তার দাবি এই মামলায় যে সংশোধনী বিলের জন্য যে কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছে, সাধারণত যে কোনো এই ধরনের কমিটি গঠনের ক্ষেত্রে সেই বিষয়টি সম্পর্কে যারা অভিজ্ঞ, যারা ওয়াকিবহল তাদেরকে সেখানে রেখেই কমিটি গঠন করতে হয়। কিন্তু এই ওয়াকফ সংশোধনী কমিটি যে করা হয়েছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেই কমিটিতে যে সমস্ত সদস্যদের কাজ রাখা হয়েছে তারা কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে অনভিজ্ঞ। ফলে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির দ্বারা নির্ধারিত যে সংশোধনী আনা হয়েছে ওয়াকফ বিল আইনের সংশোধনে তা কিন্তু সম্পূর্ণভাবে অনৈতিক এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে পদ্ধতি সেই পদ্ধতি মানা হয়নি, তা সেই সংসদীয় আইনের সংসদীয় কমিটির সম্পূর্ণভাবে পরিপন্থী। এই বিষয়টি কিন্তু ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে যে মামলাটি হয়েছে তা কিন্তু অন্যান্য মামলার থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এখানে আইনসভা দ্বারা গঠিত সংসদীয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকেই কিন্তু এখানে চ্যালেঞ্জের মুখে আনা হয়েছে তার এই মামলায়। অন্যান্য মামলাগুলি যেমন ছিল যে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় ব্যক্তির সাংবিধানিক অধিকার রয়েছে, অর্থাৎ এই বিলটিকে বাতিল করা হোক, কোন বিষয়ের ওপর দাঁড়িয়ে 1954 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং 1998 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই দুটি নির্দেশকে সম্পূর্ণভাবে এই বিলের পরিপন্থী। অর্থাৎ যে বিষয়গুলি আনা হয়েছিল সেই মামলাগুলির থেকে মহুয়া মৈত্রের মামলাটি সম্পূর্ণ আলাদা এবং এই মামলায় কিন্তু আইনসভা দ্বারা গঠিত জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনকেই কিন্তু চ্যালেঞ্জ জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, সেই
জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে প্রক্রিয়াকরণ, যে প্রক্রিয়ার মাধ্যমে এই ওয়াকফ আইনের সংশোধনী আনা হয়েছে, সেই সংশোধনীটিও ছিল সম্পূর্ণ বেহুল এবং অনৈতিক, সেই বিষয়টিও কিন্তু তার আবেদনে রাখা হয়েছে। অর্থাৎ এই মামলাটি কিন্তু সাংবিধানিক বেঞ্চ সম্পূর্ণ আলাদা গুরুত্ব দিয়ে শুনবে, এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল। তার কারণ, যেহেতু আইনসভার প্রক্রিয়াকরণ এবং আইনসভা দ্বারা গঠিত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বিষয়টি রয়েছে এবং তার প্রক্রিয়া রয়েছে, তাই এই মামলাটি সম্পূর্ণভাবে ভিন্নভাবে শুনানি হবে। এবং এই মামলাটি প্রথমেই যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে তারা কিন্তু এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং তার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তুলতে পারে। তার কারণ, তারা প্রথমেই যে দাবি রাখবে, যেহেতু এটি আইনসভার বিষয়, তাই এটি আদালতদের কখনো বিচার্য বিষয় হতে পারে না। তাই মেন্টালিবিলিটি গ্রাউন্ডে, অর্থাৎ গ্রহণযোগ্যতা গ্রাউন্ডে এই মামলার গ্রহণযোগ্যতাকে খারিজ করা হোক। যদিও মনে করে সুপ্রিম কোর্ট এই গ্রহণযোগ্যতাটার বিষয়টির উপরেই দাঁড়িয়েই কিন্তু হলফনামা জমা দেওয়ার নির্দেশিকা জারি করতে পারে এবং তারপরেই যদি এই মেনটেনেবিলিটি গ্রাউন্ড বা গ্রহণযোগ্যতা গ্রাউন্ডটি কেন্দ্রীয় সরকার তোলে, তাহলে প্রথমে এর ওপরেই শুনানি হবে। অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে প্রক্রিয়া, তার গঠন এবং তার যে সিদ্ধান্ত, তার গ্রহণযোগ্য কিনা, সেই গ্রহণযোগ্যতার ওপরে প্রথমে শুনানি হবে। যদি মামলাটি গ্রহণযোগ্য হয়, তারপরে মহুয়া মৈত্রের মূল যে মামলা, সেই মামলাটির শুনানি শুরু হবে। অনেক ধন্যবাদ। কথা বললাম, নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।